একটা বিপ্লব যদি ইরানকে ঐক্যবদ্ধ করতে পারে তাহলে জুলাই বিপ্লবটাও আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে। এখানে একমাত্র চেতনা থাকা উচিত, এদেশ আমার। আমরা কিভাবে আশা করব? মুসলমানদের সেই চেতনায় তো নেই। মুসলিম উম্মাহ এই যে একটা চেতনা, এই চেতনায় তো নেই। আরব লীগ গঠন করেছিল আরবদের স্বার্থ দেখার জন্য, আরবদের স্বার্থ দেখার জন্য গাজায় একদম ফ্ল্যাট করে দিয়েছে। 90%-এরও বেশি বিল্ডিং সব শেষ। ওখানে আর মানে বোমা মারার মতো কোনো বিল্ডিং নেই। এখন বোমা মারে মশারির উপরে, তাঁবুর উপরে। ইসরায়েল বোমা মেরে সমস্ত সবকিছু শেষ করে দিচ্ছে। এর দোকানে একদিনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলেনি। এই জোলানি একদিনের জন্য সিরিয়ার বিরুদ্ধে একটা গুলি ছড়ে যায়, আমার দেশের তুমি কি করো? আমার দেশের সেনাবাহিনীকে তুমি ধ্বংস করো কেন? আমার দেশের কামান বিমান, তুমি আমার দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আমার দেশের গ্যারিসন সামরিক ঘাঁটিগুলো তুমি ধ্বংস করো কেন? হু আর ইউ? তুমি এটা করছো কেন? কোনোদিন বলেনি জোলানি। এই মুসলিম বিশ্বের চোখের সামনে তো পরমাণু শক্তি তো পাকিস্তান, তার সামনে তো কি করেছে পাকিস্তান? সৌদি আরব কি করেছে? যুদ্ধ যখন শুরু হয়েছে, এবং আমি অনেক বছর আগের থেকেই বলে আসছি যে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের যে সংকট, এই সংকট কখনো কূটনৈতিক উপায়ে সমাধান হবে না। এটা একমাত্র যুদ্ধের ভেতর দিয়ে সমাধান হবে, তাতে ইরান হারুক আর ইরান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন লিফ বিডির আরেকটি বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইকরামুল হাসান রোহানি। আজকের পর্বে আমরা কথা বলবো ইরান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট নিয়ে, আর তার সূত্র ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ও করণীয় কি সে সম্পর্কেও। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক ও ইরান বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম, যিনি দীর্ঘ প্রায় 1 দশক ইরানে অবস্থান করেছেন এবং রেডিও তেহরানের সুনামের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গ্রিন লিফ বিডিতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শুরুতে আমরা জানতে চাচ্ছি বর্তমান ইরানের সার্বিক পরিস্থিতি এবং যে সংকটময় যে চলমান সংকট চলছে, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর পাকিস্তানের উদ্যোগে যে যুদ্ধবিরতি হয়েছিল, এটা যুক্তরাষ্ট্র কেন মেনে নিচ্ছে না? এই বিষয়টা আপনি যদি আপনার মতো করে বিশ্লেষণ করেন। আপনাকে ধন্যবাদ। গ্রিন লিফ বিডিকেও ধন্যবাদ জানাচ্ছি। যত দর্শক শ্রোতা আছে এই চ্যানেলে, তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যে বিষয়টা বললেন যে ইরানের যে চলমান পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সর্বশেষ অবস্থা কি? সর্বশেষ অবস্থা বলতে তো আমরা দেখতেই পাচ্ছি, সবাই আমরা জানছি, শুনছি যে ইরান এবং আমেরিকার মধ্যে এখন কার্যত ফুল ফ্লেজে যুদ্ধ হচ্ছে। বলা যায় যে পূর্ণমাত্রায় যুদ্ধ হচ্ছে, এই অর্থে যে ইরানের দক্ষিণ অঞ্চল এবং উপকূলীয় ভাগের একটা বিরাট এরিয়া জুড়ে আমেরিকা প্রতিদিন হামলা চালাচ্ছে। এমনকি কখনো কখনো দিনেও হামলা চালাচ্ছে, শুধুমাত্র রাতে হামলা চালাচ্ছে ব্যাপারটা তা নয়, দিনেও হামলা চালাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, ইরান তারা কিন্তু তাদের মতো করে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটিতে তারা তাদের মতো করে হামলা চালাচ্ছে, এবং এর সাথে নতুন মাত্রা যুক্ত হয়েছে গতকাল যে রাত গেল, এর আগের রাতে সিরিয়ার আলতানফ বিমান ঘাঁটি, মার্কিন সামরিক ঘাঁটি আছে, এই ঘাঁটিটা সিরিয়া, ইরাক এবং জর্দানের এই ত্রিকোণ অর্থাৎ 3 দেশের সীমানায় অবস্থিত। খুবই কৌশলগত, অর্থাৎ একটা ঘাঁটি দিয়ে 3টা দেশ ওয়াচ করা যায়, 3টা দেশের কার্যক্রম পরিচালনা করা যায়। এবং অভিযোগ আছে ইরানের পক্ষ থেকে, অনেক দিন ধরে অভিযোগ ছিল, সিরিয়ার বাশার আল আসাদ সরকার যখন ক্ষমতায় তখন অভিযোগ ছিল যে ওই আলতানফ ঘাঁটিটা, ওই আলতানফ ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের অবস্থান আছে, এবং সেখানে যে চরমপন্থী উগ্রপন্থী যে সমস্ত বিভিন্ন সংগঠন আইএস ছিল, তারপরে এই যে হায়াতে তাহরির শাম, যেটা এখন যারা ক্ষমতায় সিরিয়ায়, এগুলো তো সব একসময় সন্ত্রাসী গোষ্ঠী ছিল। এদের সন্ত্রাসীদেরকে, এমনকি কুর্দি সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো এই আলতানফ ঘাঁটিতে। তো এই আলতানফ ঘাঁটিতে ইরান যে রাত গতকাল গেল, অর্থাৎ আজকে তো 18 জুলাইয়ের আগে যে রাত গেল, তার আগের রাত অর্থাৎ 17 জুলাই দিবাগত রাতে সম্ভবত, বা 16 জুলাই দিবাগত রাতে ইরান ওই আলতানফ ঘাঁটিতে হামলা ছেড়েছেন। এটার কিন্তু নতুন মাত্রা, অর্থাৎ সিরিয়ার ভূখণ্ডে ইরানি হামলা। সিরিয়ার ভূখণ্ড বলতে সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে। ইরান তো মধ্যপ্রাচ্যে যা করছে সেটা হচ্ছে কি, কোনো দেশের বিরুদ্ধে তো হামলা চালাচ্ছে না। ইরান যা বলছে, ইরান বলছে যে আমরা ওই সমস্ত দেশে যে মার্কিন অবস্থান আছে
মার্কিন সেনা অবস্থান, সেনা ঘাঁটি, সামরিক ঘাঁটি, তারপরে বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, তারপরে তাদের যে সমস্ত ইনস্টলেশন আছে, যেমন ধরুন যে হয়তো পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা আছে কোনো জায়গায়, থার্ড সিস্টেম মোতায়েন করা আছে, র্যাডার সিস্টেম মোতায়েন করা আছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম মোতায়েন করা আছে, তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মোতায়েন করা আছে, এগুলোর উপরে হামলা চালাচ্ছে। অর্থাৎ ইরানের বক্তব্য হচ্ছে যে আমরা কুয়েতের উপরে, রাষ্ট্র কুয়েতের উপর হামলা চালাচ্ছি না, রাষ্ট্র সৌদি আরবের উপর হামলা চালাচ্ছি না। যদি কোনো অয়েল ফ্যাসিলিটি বা আদার কোথাও হামলা চালানো হয়, তাহলে ইরানের যুক্তি হচ্ছে যে আমরা আমাদের অয়েল ফ্যাসিলিটি, আমাদের তেল স্থাপনা অথবা গ্যাস স্থাপনা যখন হামলার শিকার হয়েছে এবং যে দেশ থেকে হামলাটা হলো, আমরা সেই দেশের অয়েল ফ্যাসিলিটিটা হামলা করছি, এর দায়িত্ব মার্কিন সরকার বা মার্কিন বাহিনী বহন করবে। কারণ তারা পক্ষ যারা তাদেরকে হামলা করছে, এক কথায় এটাই বোঝাচ্ছেন। প্রতিপক্ষ বলতে এখানে ইরানের প্রতিপক্ষ তো আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা সৌদি আরবের ঘাঁটি ব্যবহার করে যখন ইরানের উপর হামলা চালাচ্ছে, তখন ধরুন ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে বিমান উড়ে গিয়ে ইরানের কোনো তেল ক্ষেত্র বা তেল স্থাপনা বা রিফাইনারির উপর হামলা চালালো, তখন ইরান কি করছে? ইরানের জবাবে এখন আমেরিকার ফ্যাসিলিটি তো ডাইরেক্ট নেই এখানে, যদি আমেরিকার প্রত্যেকটা তেল ক্ষেত্রে, তেল কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে, অতএব ওটাও আমেরিকারও সম্পদ বটে, ওই সমস্ত জায়গায় হামলা চালাচ্ছে। ব্যাপারটা এরকম। তো সামগ্রিকভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে এই মুহূর্তে বেশ বড় রকমের যুদ্ধই চলছে এবং এই যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ, আরও বড় রকমের পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারে। আমি আজকেই খবর দেখলাম যে আপনার মধ্যপ্রাচ্যের একেবারে যদি ইরান থেকে শুরু করেন, ইরান, ইরাক, সিরিয়া, জর্দান, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, বাহরাইন, কুয়েত, এর প্রত্যেকটা দেশে, মিশর, যত মার্কিন নাগরিক আছে তাদের সবাইকেই এই সমস্ত দেশ ছেড়ে নিরাপদে চলে যেতে বলেছে অন্য কোনো দেশে অথবা আমেরিকায়। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধটা এমন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে যে যখন এই সমস্ত নাগরিকরা তারা আর দেশের ফিরতে পারবে না, এই সমস্ত দেশ ত্যাগ করার সুযোগ পাবে না, এমনকি হয়তো বিমানের ফ্লাইটও সব বন্ধ হয়ে যাবে, তখন আর বের হতে পারবে না। সেই জন্য আগে ভাগে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সরে যাওয়ার সংকেত দেওয়া হলো। এই সংকেতটা থেকে এটা পরিষ্কার হয় যে মধ্যপ্রাচ্যে অনেক বড় ধরনের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আবার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী আরও 2-3 দিন যদি আমেরিকা এইভাবে যুদ্ধ অব্যাহত রাখে, তাহলে ইরান কিন্তু আক্রমণাত্মক হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে যত ঘাঁটি আছে সেগুলো একদম ধ্বংসযজ্ঞের দিকে চলে যাবে। তার মানে ইরান এখনও কিন্তু বলছে আমরা ডিফেন্সিভ, আমরা আমাদের দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো রক্ষা করার চেষ্টা করছি। এখনও কিন্তু কোনো দিন এমন হচ্ছে না যে আগে ইরান হামলা চালিয়েছে পরে আমেরিকা। প্রত্যেক দিন আমেরিকা ইরানের উপর হামলা চালাচ্ছে, তারপরে পাল্টা জবাব হিসেবে ইরান যুদ্ধ করছে। কিন্তু ইরানের এখনকার যে বক্তব্য, তাতে আগামী 2-3 দিন পরে অর্থাৎ এই হামলা যদি এইভাবে অব্যাহত থাকে, তাহলে তারা আর আমেরিকা হামলা করলো কি করলো না সেটা দেখাতে কি নেই, এরা তাদের বক্তব্য অনুযায়ী, তাদের ভাষ্য অনুযায়ী এরা মধ্যপ্রাচ্যের টোটাল ঘাঁটি, মার্কিন ঘাঁটিগুলো তছনছ করে দেওয়ার ব্যবস্থা করবে, একেবারে টোটাল ধ্বংসযজ্ঞের দিকে যাবে। তার মানে হচ্ছে এখন পরিস্থিতি খুবই সংকটাপন্ন অবস্থায় এবং মোটামুটি বলা যাচ্ছে যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এই যুদ্ধটা একদম চূড়ান্ত একটা যুদ্ধ হতে যাচ্ছে। আপনার দ্বিতীয় যে অংশ ছিল যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হলো, সেই চুক্তি আমেরিকা মানতে চাইছে না। এখানে অনেকগুলো কারণ আছে, একটা কারণ তো না, অনেকগুলো কারণ আছে। যেমন একটা কারণ হচ্ছে, খুব বড় কারণ মোটা দাগে যদি বলি, সেটা হচ্ছে যে আমেরিকা এই চুক্তি করার মধ্য দিয়ে আসলে পরিস্থিতি আপাতত সামাল দিতে চেয়েছিল, যে আপাতত চুক্তি করে একটা অবস্থায় নেই, এই তালবান অনেক কিছু করে একটা সময় ক্ষেপণ করি, এর ভিতরে আমরা নিজেরা ভেতরে একটু গুছিয়ে নিই, তারপর আবার শুরু করা যাবে। আর চুক্তির নামে আমরা মাঝখান দিয়ে সময় ব্যয় করে ইরানকে ধোঁকা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করব, অন্তত এখনকার কার্যকলাপে তাই প্রমাণ হচ্ছে। যার কারণে
ওই সময় যে 14 দফা সমঝোতা স্মারক সই হয়েছে তার প্রত্যেকটা দফা কিন্তু ইরানের পক্ষে। এবং সে সময় আমরা সবাই প্রশ্ন করেছিলাম যে আশ্চর্য রকমের যে চুক্তি, এই যে চুক্তি মেনে নিচ্ছে, এই চুক্তি কেন মেনে নিচ্ছে আমেরিকা? এর প্রত্যেকটা দফা তো আমেরিকার বিরুদ্ধে যায় এবং ইরানের পক্ষে যায়, আমেরিকার বিরুদ্ধে যায় এবং ইরানের পক্ষে যায়। তাহলে কেন ইরান মেনে নিচ্ছে ব্যাপারটা, কেন আমেরিকা মেনে নিচ্ছে ব্যাপারটা? তো তখন আলটিমেটলি কি দাঁড়ালো? যে মেনে নিয়েছে, আমি এখন যা বুঝছি, বা তখনও আমাদের সন্দেহ ছিল, ফর দ্য টাইমিং সিচুয়েশন ম্যানেজ করার জন্য, সামাল দেওয়ার জন্য। যখনই তারা সামাল দিয়ে নিজেদের গুছিয়ে নিয়ে আবার ঘাঁটিগুলো ঠিকঠাক করতে পেরেছে খানিকটা, আবার অস্ত্রের মজুদ গুছিয়ে নিতে পেরেছে, বা এই 40 দিনের যুদ্ধের সময় তাদের যে ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে নিয়ে নতুন করে যুদ্ধ শুরু করার চেষ্টা করছে। এবং এই কারণে আমরা খবর পাচ্ছি ইসরায়েল এবং জর্ডানের বিভিন্ন বিমান ঘাঁটিতে বিপুল সংখ্যক F-35 এবং F-16 জঙ্গি বিমান আনা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই বিমানগুলো চলতে গেলে তো ফুয়েল লাগবে, এরিয়াল রিফুয়েলিং সিস্টেমের জন্য আপনার বহু সংখ্যক KC-135 অথবা KC-46 এই যে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, এগুলো আনা হয়েছে। তার মানে হচ্ছে, এবং আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য খালি করছে, তার মানে তারা একটা চূড়ান্ত যুদ্ধ ইরানের সাথে করতে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ফলে আমেরিকা যে কারণে চুক্তি মানছে না সেটা হচ্ছে যে এই চুক্তি তার পক্ষে যায়নি, আর এই চুক্তি ওই সময় করেছে শুধুমাত্র সময় ক্ষেপণ করার জন্য, টাইম পাস করার জন্য। আর এখন এসে তারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এই চুক্তি বাতিল করে দিয়ে চুক্তির অবসান ঘটেছে এই ঘোষণা দিয়ে নতুন করে যুদ্ধ শুরু করছে। এটা তাদেরই পরিকল্পনা মতো করছে বলে আমি মনে করি। আচ্ছা, আসলে এই যুদ্ধের শেষটা কোথায় হবে বলে আপনার দর্শনে আপনি মনে করেন যে কোথায় শেষ হতে পারে? আমার ব্যক্তিগত ধারণা, আমি বলি যে এই যুদ্ধটা, মানে এই যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা তো হঠাৎ করে আজকে শুরু হয়নি, বা 2, 4, 5 বছর আগে শুরু হয়নি। এটা ইরানে যখন ইসলামী বিপ্লব সফল হয়েছে এরপর থেকেই এই ক্রাইসিসটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এটাও সফল হওয়ার আগে থেকে, যখন বিপ্লব হয়ে যাবে, রেজা শাহ ক্ষমতায় থাকতে পারবে না, এইরকম যখন সিচুয়েশন, তখনই আমেরিকা এবং ইসরায়েল কিন্তু ইরান বিরোধী অর্থাৎ বিপ্লব বিরোধী অবস্থানে ছিল। তো তারপরও তারা যখন ঠেকাতে পারেনি, ওই জনজোয়ার ঠেকাতে পারেনি, তারপরে তারা কিন্তু ইরানের বিরুদ্ধে একদম প্রচণ্ডভাবে শক্তভাবে দাঁড়িয়ে গিয়ে তারা তাদের মতো কাজ করেছে। পরে ইরান ইসরায়েলি দূতাবাসকে বাতিল করে দিয়ে সেটা ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করেছে। মার্কিন দূতাবাসকে ছাত্ররা ঘেরাও করে দখল করে নিয়ে সেখানে কূটনীতিকদের জিম্মি করে তাদের সাথে অনেক কিছু করতেছে। আমেরিকা নাকানি চুপানি খেয়েছে। ওই চুক্তি, ওই জিম্মি চুক্তি বা জিম্মিদের মুক্ত করার ব্যাপারে যে সমস্ত কর্মকাণ্ড করতে হয়েছে, অনেক কিছু করতে গিয়েও যখন পারেনি, এমনকি তারা ইরানের উপরে অভিযান চালাতে গিয়েও তারা তাবাস মরুভূমিতে ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে আলজিয়ার্স চুক্তির মধ্য দিয়ে 1981 সালে আলজিয়ার্স চুক্তির মধ্য দিয়ে আপনার এই মার্কিন জিম্মিদেরকে মুক্ত করে। তার মানে ঘটনা একদম শুরু থেকেই আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে, ইসলামী বিপ্লবের বিরুদ্ধে। তার আগে এই যে লক্ষণীয় বিষয় যেটা, তার আগে কিন্তু ইরানের চরম এবং পরম বন্ধু ছিল এই আমেরিকা ইসরায়েল। খেয়াল করেন দুটো প্রেক্ষাপট, বিপ্লবের জাস্ট আগে আর পরে পরম বন্ধু আর পরম শত্রু। কেমন? তাহলে কি, কেন এটা হলো? তার মানে কি, এই বিপ্লবকে কেন্দ্র করেই ইরানের সাথে শত্রুতা বা মিত্রতার সম্পর্ক আপ ডাউন হচ্ছে, ঘোরাফেরা করছে। ব্যাপারটা যদি তাই হয়, এবং ডেফিনেটলি তাই, তাহলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিপ্লবকে মেনে নিতে পারেনি। ইরানের বিপ্লবটা কি? একটা আদর্শিক বিপ্লব। এটা কিন্তু আর 10টা বিপ্লবের মতো না, একটা আদর্শিক বিপ্লব। আদর্শটা কিসের আদর্শ? ইসলামী আদর্শ। সহজ কথা। তো এই ইসলামী আদর্শের বিপ্লবকে যখন তারা মেনে নেয়নি, তার মানে হচ্ছে এই যে ইসলামী আদর্শ এবং ইসলামী বিপ্লব, এই দুটোর সাথে আমেরিকা এবং ইসরায়েলের সংঘাত, রাজনৈতিক সংঘাত না, আদর্শিক সংঘাত। এখানে আদর্শিক সংঘাত তখন এই আদর্শিক সংঘাত তো কূটনীতির মাধ্যমে মীমাংসা হওয়ার কোনো কারণ নেই, কথা নেই। এবং মীমাংসা যেহেতু হয়নি এবং হবে না,
এই কারণে ভেতরে ভেতরে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক সময় পার হয়েছে, কয়েক যুগ চলে গেছে। তাতে কি দাঁড়িয়েছে? তাতে দাঁড়িয়েছে শত্রুতা ক্রমেই বেড়েছে, জি কমেনি। বেড়েছে ছাড়া কমেনি। বাড়তে 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 এই পর্যায়ে এসে চূড়ান্তভাবে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ যখন শুরু হয়েছে, এবং আমি অনেক বছর আগের থেকেই বলে আসছি যে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের যে সংকট, এই সংকট কখনো কূটনৈতিক উপায়ে সমাধান হবে না। এটা একমাত্র যুদ্ধের ভেতর দিয়েই সমাধান হবে। তাতে ইরান হারুক আর ইরান জিতুক, আমরা আমেরিকা হারুক আর ইরান। আমরা তো এর পূর্বে দেখেছি যে মানে প্রতিটা সময় স্যাংশনের মধ্যেই থাকতো আপনার ইরান। হ্যাঁ, এখনও আছে। যে এই যে যুদ্ধ, এই যে চুক্তি, এর ভেতরেই ইরানের উপরে অনেকগুলো স্যাংশন দিয়ে দিয়েছে আমেরিকা। অর্থাৎ আমেরিকা যখনই দেখেছে এই জায়গা থেকে বের হয়ে গেছে, জি এই জায়গা থেকে বের হতে সেই জায়গায় আবার বন্ধ করে দেয় আচ্ছা আচ্ছা ব্যাপারটাই। বাট এগুলো এটা তো সমাধান না। এ দিয়ে কখনো ইরানকে তারা আটকাতে পারবে না, কারণ ইরানের সেই দক্ষতা, সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতা আছে। শুধু তাই না, এখন তাদের সামনে সোজা একেবারে চোখে চোখ রেখে কথা বলছে, অনলি দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ ইরান। সেক্ষেত্রে ইরানকে তারা এই স্যাংশন দিয়ে, এগুলো দিয়ে আর তারা কোনদিন আটকাতে পারবে না। আমার এটা ব্যক্তিগত চূড়ান্ত বিশ্লেষণ। তো সংকটটা সমাধান এর শেষ কোথায়? জি আপনার মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমি সবসময় বলে আসছি, যুদ্ধের ভেতর দিয়েই এর শেষ হবে। যুদ্ধের ভেতর দিয়ে যেহেতু শেষ হবে, এবং আমি মনে করি সেই মানে বহু টানাপোড়েন চলতে 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 এসে কিন্তু শেষমেশ যুদ্ধ শুরু হয়েছে। জি এবং যুদ্ধ শুরু হওয়ার পরে দেখেন, গত বছর অর্থাৎ 2025 সালের জুন মাসে যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধটা ছিল মাত্র 12 দিন। তার আগে কিন্তু 2 দফা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হয়েছিল। ছোট থেকে বড় বড় হতে হতে এইবার এসে 40 দিনের যুদ্ধ হয়েছে। এইবার এখন নতুন করে আবার যে যুদ্ধ শুরু হয়েছে, সেটাও বেশ 1 সপ্তাহ বেশি মনে হয় পার হয়ে গেল। জি কেমন? এবং এখন যা বুঝতে পারছি, তাতে যুদ্ধ চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে, এবং ইরানের প্রস্তুতি কিন্তু সেরকম। ইরান বলছে যে এইভাবে যদি আমেরিকার হামলা আরও 2-3 দিন অব্যাহত থাকে, তাহলে ইরান অফেন্সিভে যাবে, এবং ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলো কিন্তু সব ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করবে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে তো আমেরিকা একদম চেয়ে চেয়ে দেখবে না, তারাও না অবশ্যই একই রকমের ব্যবস্থা নেবে। তার মানে দাঁড়াবে যে পুরো মধ্যপ্রাচ্য একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে, আগুনের কুণ্ডলিতে পরিণত হবে, এবং মধ্যপ্রাচ্যে ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যত তেল এবং গ্যাস সম্পদে সমৃদ্ধ দেশ, তার প্রত্যেকটা দেশের সম্পদ শেষ হয়ে যাবে। ক্ষতিটা হচ্ছে আলটিমেটলি মধ্যপ্রাচ্যের জনগণ। আপনি যদি মুসলিম উম্মার দিক থেকে দেখতে চান, তাহলে মুসলিম উম্মার এবং আমেরিকার ভূমি কিন্তু অ্যাকচুয়ালি আনটাস্ট থেকে যাচ্ছে, একদম সেফ থেকে যাচ্ছে। জি অবশ্যই তার ভূমিতে কোনো সংকট যুদ্ধ সমস্যা না। মানে শুরু তো সেক্ষেত্রে ব্যাপারটা যদি এই হয়, তাহলে ইসরায়েলের এখানে কিন্তু প্রশ্ন একটা এসে যাবে। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে বা শোনা যাচ্ছে, ইরানের পক্ষ থেকে হিজবুল্লাহকেও নাকি প্রস্তুতি নিতে বলা হয়েছে চূড়ান্ত যুদ্ধের জন্য। তাই হিজবুল্লাহ যখন যুদ্ধে জড়াবে, আলটিমেটলি সেখানে ইসরায়েলের যুদ্ধে জড়ানোর প্রশ্ন আছে। অবশ্যই তাই যদি হয়, তাহলে ইয়েমেনের হুতি যোদ্ধা বা হুতি সমর্থিত যে সরকারি বাহিনী, জি সেই বাহিনীর জড়িত হওয়ার প্রশ্ন আছে। সিরিয়ার যে সমস্ত আসাদপন্থী সেনা বা ইরানপন্থী যে সমস্ত সংগঠন আছে, তারা জড়াবে। ইরাকের যে প্রতিরোধকামী সংগঠনগুলো আছে, তারা জড়াবে। হিজবুল্লাহ জড়াবে। ফিলিস্তিনের হামাস, তারা যে একেবারে সারেন্ডার করেছে, নট দ্যাট, তারা কিন্তু সারেন্ডার করেনি। তাদের যে কোনো অস্তিত্ব নেই তা কিন্তু না। যুদ্ধ শুরু হলে তাদের আবার উত্থান আমরা দেখতেও পারি। সেক্ষেত্রে টোটাল একটা যুদ্ধ হতে যাচ্ছে, এবং এর ভিতর দিয়েই একটা শেষ বা এর চূড়ান্ত পরিণতি যুদ্ধের ভেতর দিয়ে হবে। তাতে ইরান হারতেও পারে, জিততেও পারে, আমেরিকা হারতেও পারে, জিততেও পারে। ধন্যবাদ আপনার উত্তর দেওয়ার জন্য। আপনার পরবর্তী প্রশ্ন আপনি রাখতে চাচ্ছি যে দক্ষিণ এশিয়ায় আপনার পাকিস্তান, চীন, পাশাপাশি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ কী ধরনের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে বলে বা কৌশল অবলম্বন করবে, এটা আপনি মনে করেন? এটা আমাদের দেশের সাথে, স্বার্থের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং ওতপ্রোতভাবে জড়িত। এটা আমাদের তো অবশ্যই ভাবাই, আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা অবশ্যই ভাবি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে, যে জায়গা থেকে খুবই সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপ নেওয়া দরকার। এখানে অনেকগুলো ইকুয়েশন আছে।
বঙ্গোপসাগরের যে অবস্থান, জি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান বা আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান, তাতে আমাদের সাথে ভারতের সংকট আছে। ভারতের অনেক চাওয়া পাওয়ার প্রশ্ন আছে, কারণ সেভেন সিস্টার মানেই বাংলাদেশ হয়ে তার যোগাযোগটা রাখার ব্যাপার। এরপরে আমাদের সাথে যদি চীনের যোগাযোগ রাখতে হয়, তাহলে মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের প্রশ্ন, মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানের প্রশ্ন। যদিও আমেরিকা চায় রোহিঙ্গা সংকট সমাধান হোক, কিন্তু যখনই আমরা চীনের সাথে সম্পর্ক ডেভেলপ করতে যাব, তখন কিন্তু আমেরিকা ভিন্ন পথ অবলম্বন করতে পারে। আবার মিয়ানমারের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কেমন? সেখানে আর একটা প্রশ্ন, ভারতের স্বার্থ আছে। বঙ্গোপসাগর কেন্দ্রিক যে বিষয়, কৌশলগত যে সমস্ত সমীকরণ, সেখানে আমেরিকার, চীনের, ভারতের সবার উপস্থিতির প্রশ্ন আছে। কেমন? জি আর আমেরিকার সাথে চীনের সাথে যেহেতু রাশিয়ার সম্পর্ক, অতএব এই অঞ্চলে যখন চীনের স্বার্থ, তখন কিন্তু রাশিয়া মিত্র হিসেবে সেটাকে নিজের স্বার্থ বলেই গণ্য করবে। এটাও আবার আর একটা প্রশ্ন। আবার ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক আছে, এর ভেতরে পাকিস্তান আর একটা প্রশ্ন। তো এইরকম জায়গায় খুবই সতর্কতার সাথে, খুবই ওয়াইজ ডিসিশন নিয়ে ভেবে চিন্তে পা ফেলে কাজ করতে হবে, এবং এখানে খুব গুরুত্ব দিয়ে ডিপ্লোমেসিটাকে চর্চা করা দরকার আমাদের। আমরা ডিপ্লোমেসিটাকে যত বেশি কৌশলে এবং সতর্কতার সাথে এগিয়ে নিতে পারবো, তত কিছু আমরা ভালোভাবে আমরা আমাদের মতো করে সব আগাতে পারবো। এখানে যা করা দরকার, আমাদের আসলে হাসিনা সরকার যা করেছিল, হাসিনা সরকার করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় টিকে থাকার জন্য সবাইকে যে যা চেয়েছে তাকে তাই দিয়ে সন্তুষ্ট রেখেছে। কিন্তু আলটিমেটলি যখন এই সমস্ত শক্তিগুলোর স্বার্থের সংঘাত হয়ে গেছে, তখন কিন্তু আলটিমেটলি শেখ হাসিনা আর ক্ষমতায় টিকতে পারেনি। আপনি খেয়াল করে থাকবেন যে চীনের সাথে কিন্তু শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। আবার ভারতকে এমনভাবে দিয়েছে সব কিছু, যে শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি তারা মনে রাখবে, জি তারা অস্বীকার করতে পারবে না, স্মরণ করতে বাধ্য হবে সবসময়। তার মানে কি? অথচ দুই প্রতিদ্বন্দ্বী দুই দেশ। এখানে অনেকেই তখন দেখাতে চেয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পক্ষে যে সমস্ত বুদ্ধিজীবী বা সাংবাদিক, তারা দেখাতে চেয়েছিল এইভাবে যে কিভাবে দারুণভাবে ম্যানেজ করে চলেছে দুটো বড় শক্তিকে শেখ হাসিনা, জি তার কৌশলেটা। কিন্তু আমি সবসময় বলতাম যে এটা আসলে শেখ হাসিনার কোনো ডিপ্লোমেসি না, এটা কোনো ডিপ্লোমেসি না, এটা শুধুমাত্র যে যা চেয়েছে তাকে তাই দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা, সময় ক্ষেপণ করে একটা টিকে থাকা, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। কিন্তু এটা কোনো ডিপ্লোমেসি না। যখন এই দুই শক্তির বা এই অনেকগুলো শক্তির স্বার্থের দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, তখন শেখ হাসিনার জন্য ঝামেলা হয়ে যাবে। কারণ শেখ হাসিনা এক ব্যক্তি হয়ে দুই নৌকায় বা চার নৌকায় পা দিয়েছে, কয় দিকে যাবে সে তখন? এটা কোনো ডিপ্লোমেসি না, এটা হলো ক্ষমতায় টিকে থাকার জন্য সবাইকে সান্ত্বনা, যে যা চেয়েছে তাই দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে রাখার মতো ব্যবস্থা। এটা কোনো ডিপ্লোমেসি না। কিন্তু এখানে ডিপ্লোমেসির চর্চা করতে হবে, এখানে অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাট দরকার। এবং এটা নিয়ে আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করা, এবং যারা বিশেষজ্ঞ এই আঞ্চলিক বা আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে, কৌশলগত রাজনীতি নিয়ে, কৌশলগত সম্পর্ক নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করে, ভাবে, বলে, লেখে, তাদেরকে যুক্ত করুক এবং থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করুক। এই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করলে বিভিন্ন জনের ব্রেইন থেকে বিভিন্ন রকমের বুদ্ধি, পরামর্শ, চিন্তা, পরিকল্পনা বেরিয়ে আসবে। এই সমস্ত বুদ্ধি, পরামর্শ, চিন্তা, পরিকল্পনা সমন্বয় করা, গবেষণা করা, বিশ্লেষণ করা এবং সেগুলো সমন্বয় করে ওইভাবে পলিসি থ্রো করতে হবে। দেখেন, আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, এরকম যত বড় বড় শক্তি, আমরা ওই রকমের শক্তি আমি তা বলছি না, বাট আমাদেরকে ভাবতে হবে, কারণ আমরা তাদের সাথে আমাদের গেম খেলতে হবে। অবশ্যই আমাদের ডিপ্লোমেসি, তাদেরকে হ্যান্ডেল করতে হবে। তাহলে তাদেরকে হ্যান্ডেল করতে হলে তাদের যেমন আছে, আমাদের ডিপ্লোমেসিতে বেসিক্যালি ওই রকমই করতে হবে। এর বিকল্প নেই। এটা ভেবে অনেকে হাসতে পারে যে আমেরিকা, ইরান, চীন, পাকিস্তান, এই ভারত, রাশিয়ার মতো আমাদের এরকম থিঙ্ক ট্যাঙ্ক, এরকম বড় বড় কিছু করতে হবে। হ্যাঁ, আমাদের টিকে থাকতে হলে আমাদের যে অবস্থা, আমাদের যে কৌশলগত অবস্থান, এটা একটা আমাদের জন্য যেমন সুবিধা, এটা আমাদের জন্য বিপদও। অবশ্যই একটা আমরা বাংলা প্রবাদে বলি কি, যে নারীটা সুন্দরী হয়
তার বিপদ কিন্তু চারিদিক, তার উপকারও আছে, ক্ষতির দিকও আছে, বিপদ আছে। সবার নজর ওই সুন্দরী নারীর দিকে থাকে। জি আবার মানে সবাই যেমন তাকে পেতে চায়, এই যে পেতে চায় এইটা তার জন্য বিপদ। আবার তার তার বিয়ে শাদী আদারে তার কোনোটাই সমস্যা না, কারণ সে সুন্দরী, সুন্দর। সবাই টানে। কিন্তু সবাই যেহেতু টানে, এটা তার জন্য বিপদের কারণ। আমাদের কৌশলগত অবস্থানটা এমন একটা জায়গায় যেখান থেকে সবার প্রয়োজন, আমাদের এই ভূখণ্ডটা, আমাদের এই সমুদ্র উপকূল, বঙ্গোপসাগর, সবার প্রয়োজন, সবার উপস্থিতির জন্য দরকার। বিশেষ করে ইন্দো প্যাসিফিক, ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানের এই যে এখানে যে কৌশলগত অবস্থান, উপস্থিতি, এই জায়গায় সবাই যার যার উপস্থিতি ধরে রাখতে চায়। এই জন্য সবাই আমাদেরকে তার পক্ষে টানার চেষ্টা করে। এই তার পক্ষে টানতে গেলে আসলে আমরা কার পক্ষে যাব, এই কার পক্ষে যাব, কি করব, প্রতিটা পদক্ষেপে এটা এক লাইনে এক বাক্যে কোনো বলার জিনিস না। এই জায়গায় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করা দরকার, ভারত কেন্দ্রিক, চীন কেন্দ্রিক, রাশিয়া কেন্দ্রিক, আমেরিকা কেন্দ্রিক, প্রশান্ত মহাসাগর কেন্দ্রিক, ভারত মহাসাগর কেন্দ্রিক, বঙ্গোপসাগর কেন্দ্রিক, মালাক্কা প্রণালী কেন্দ্রিক, দক্ষিণ এশিয়া কেন্দ্রিক, দক্ষিণ পূর্ব এশিয়া কেন্দ্রিক, ফার ইস্ট এশিয়া কেন্দ্রিক, এরকম বিভিন্ন রকমের থিঙ্ক ট্যাঙ্ক এবং সেল, গবেষণা সেল প্রতিষ্ঠা করা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। বা বিএনপি নিজেও সাংগঠনিকভাবে, শুধু বিএনপির দায়িত্ব না, এই দেশ তো সবার, এটা যারা বড় বড় উল্লেখযোগ্য পলিটিক্যাল পার্টি, তাদের প্রত্যেকের থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার। তা না হলে আজকে বিএনপি সরকার চালাচ্ছে, যদি কখনো জামাত সরকারে আসার সুযোগ পায়, তারা কীভাবে চালাবে? তাদের থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার না? থিঙ্ক ট্যাঙ্ক না থাকলে এই সময় এখন কেউ আগাতে পারবে না। এখন যেমন টেকনোলজির যুগ, এআইয়ের যুগ, তেমনি থিঙ্ক ট্যাঙ্কের যুগ। আপনার ডিপ্লোমেসিটাকে, ফরেন রিলেশন থেকে, ফরেন পলিসি থেকে, যে পলিটিক্সকে, আপনার যে পলিটিক্যাল যে ইকুয়েশন আছে, এগুলোকে আলাপ আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে গবেষণা করা দরকার। শব্দ ধরে ধরে, বঙ্গোপসাগর এই শব্দটা ধরেই একটা কিছু করা দরকার, দীর্ঘ গবেষণা পলিসি বের করা দরকার। কেমন? মানে আমি এখানে মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আমাদের তো একদম কারেন্ট একটা ডিপ্লোমেসি আছে, ফরেন মিনিস্ট্রি আছে, ফরেন পলিসি আছে, ফরেন সেক্রেটারি আছে, আছে তো অবশ্যই আছে। এর সাথে সাথে অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক এবং তাদের গবেষণা সেল এবং অনেক কিছু বানানো দরকার, প্রতিষ্ঠা করা দরকার, এবং অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাক্টিভেট করা দরকার, এবং তাদেরকে ফাইন্যান্স করা দরকার, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। তাহলে আমরা অনেকটা সহজে আমরা দিন পার করতে পারবো, সামনে আগাতে পারবো। তা না হলে এই জটিলতায়, এতগুলো শক্তির জটিলতায় টিকে থাকা ডিফিকাল্ট। আমাদেরকে সবাই চায়। হ্যাঁ, সবাই চায়। ওই যে আমাদের কৌশলগত যে চমৎকার একটা অবস্থান, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের জন্য সেভেন সিস্টার যদি তার কন্ট্রোলে রাখতে হয়, সেভেন সিস্টারের সাথে যদি তার যোগাযোগ রাখতে হয়, এমনকি চীনকে মোকাবেলার জন্য সেভেন সিস্টার প্রয়োজন। তাইলে আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডটা করিডোর দরকার। আবার চীনের মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত মালামাল, বিশেষ করে তেল গ্যাস নিয়ে চীন যায় বা অনেক কিছু রপ্তানি করে, মালাক্কা প্রণালী হচ্ছে ওইখানে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবার উপস্থিতি, এবং সেখানে নানান কাহিনী আছে। ভারত তো খুব চিকন প্রণালী, এই মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী, সেখানে ভারতের উপস্থিতি আছে। ভারত প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরের কাছাকাছি তো এই মালাক্কা প্রণালী। যদি কখনো বড় সংকট, যুদ্ধ, টানা পড়ে, এই যে হরমুজ প্রণালী যেভাবে আটকে দিয়েছে, এরকম যদি কখনো সংকটে পড়ে, তো চীনের অর্থনীতি কিন্তু ব্যাপকভাবে মার খাবে। এই মালাক্কা প্রণালী দিয়ে বিশ্বের 1/3 বেশি বাণিজ্য সম্পাদিত হয় এই মালাক্কা প্রণালী দিয়ে। আপনি চিন্তা করেন, তাহলে মালাক্কা প্রণালীর বিকল্প যদি একটা রুট চীন বের করতে পারে, চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশের এই কক্সবাজার বা মাতারবাড়ি সমুদ্র বন্দর বঙ্গোপসাগরে আসতে পারে, বা বঙ্গোপসাগরে চীন যদি বন্দর করে, এই বন্দরকে ব্যবহার করে মিয়ানমারের ভেতর দিয়ে চীনে নিতে পারে, তাহলে সহজে কিন্তু সে অনেক সময়, শ্রম, অর্থ করে অনেক কিছু বেঁচে যায়, এবং সে কিন্তু একটা ঝুঁকিমুক্ত হয়ে যায়। তার ব্যবসা বাণিজ্য, তার লেনদেনের বিরাট একটা বিকল্প পথ কিন্তু এই লাইনে করতে পারে, আপনার ইউনান থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে একটা সেফ জোন আর কি, সেফ জোন তাদের জন্য। তাদের জন্য। আবার আমরাও এখানে অনেক সুবিধা পেতে পারি, আমরা বেনিফিটেড হতে পারি ব্যাপকভাবে।
এখানে এই যে কিভাবে বেনিফিটেড হতে পারি, চীনকে আমরা করিডোর দিলে কিভাবে বেনিফিটেড হতে পারি, এইটা নিয়েও গবেষণা করা দরকার। ওই যে বললাম যে শব্দ ধরে ধরে আমাদের গবেষণা সেল প্রতিষ্ঠা করা দরকার, থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করা দরকার, লোক আনা দরকার। কে কোন বিষয়ে পারদর্শী, কে কোন বিষয়ে অভিজ্ঞ, যে মধ্যপ্রাচ্য বিষয়ে জানে একজন তো না, এরকম কিছু লোকের দিয়ে মধ্যপ্রাচ্য বিষয় গবেষণা সেল বা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করা দরকার। চীন নিয়ে, ভারত নিয়ে, আমেরিকা নিয়ে, রাশিয়া নিয়ে, ফার ইস্ট কান্ট্রিগুলো নিয়ে, আপনার দক্ষিণ এশিয়া নিয়ে, পাকিস্তান নিয়ে আলাদা হতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে, এই বঙ্গোপসাগর নিয়ে, ভারত মহাসাগর নিয়ে, প্রশান্ত মহাসাগর নিয়ে, আলাদা আলাদা। আমার এই কথাগুলোকে আজগবি মনে হতে পারে, কিন্তু বড় বড় দেশ যারা ফরেন পলিসিতে সিরিয়াস এবং বিশ্বকে ডমিনেট করে বা বিশ্বে টিকে থাকার জন্য কাজ করে, তারা এইভাবে আগায়। এটা আমাদেরকে করতে হবে আজও কালো। আমরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, আমরা কিন্তু খুব পিছনে না, এবং আমাদের সম্ভাবনা প্রচুর। কারণ আমাদের যেমন কৌশলগত অবস্থা, তেমনি বঙ্গোপসাগরের একটা গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের হাতে, সেখানে তেল গ্যাসের বিরাট ফিজিবিলিটি রয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় যে সম্পদ আমাদের জনশক্তি। আমাদের এই জনশক্তি অভিশাপ নয়, এই জনশক্তি আমাদের অবশ্যই সম্পদ। এই সম্পদকে আমরা কতটা কোয়ালিটি মাধ্যমে, কতটা কোয়ালিটি মেনটেন, কতটা এক্সপার্ট করে এদেরকে আমরা ব্যবহার করতে পারছি, তার উপরে ডিপেন্ড করছে। আমাদের বর্তমান সরকার যে প্রজেক্টগুলো নিচ্ছে, এই প্রজেক্টগুলোর যদি অ্যাকচুয়ালি লুটপাট না হয়ে, দুর্নীতি না হয়ে অ্যাকচুয়ালি যদি কাজে লাগানো যায়, তাহলে এর থেকে আমরা বিশেষভাবে বেনিফিটেড হব। যেমন এআই প্রশিক্ষণ হবে আইসিটির ডেভেলপমেন্টের জন্য, এবং আইসিটি বেসড আমাদের বিরাট একটা তরুণ সমাজকে, জনশক্তিকে গড়ে তোলার চেষ্টা, এবং বিশ্বের বিভিন্ন দেশে যে কাজ করার জন্য বা বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু মেনটেন করার যে ব্যাপার আছে, তার জন্য ভাষাগত প্রশিক্ষণ প্রয়োজন। কেমন জাপান, সাউথ কোরিয়া এরকম থেকে বিভিন্ন জায়গায় লোক লাগবে, কোয়ালিফাইড লোক লাগবে, তাদের লোক নেই। তারা জনসংখ্যার যে জনশক্তির ক্রাইসিসে ভোগে। মধ্যপ্রাচ্য পুরোটাই আমাদের জনশক্তির থেকে শুরু করে আরও কিছু দেশের জনশক্তির উপর ডিপেন্ড করে। কেমন চীনের মতো একটা দেশ, যে দেশের 140 কোটি মানুষ, এখন কিন্তু তারা জনশক্তিতে ঝামেলায় পড়েছে। কারণ কি? ইয়াং জেনারেশন নেই, বুড়ো মানুষের সংখ্যা ব্যাপক, ইয়াং জেনারেশন নেই। কি হবে? বাচ্চা কাচ্চা নিতে চায় না, নানান সংকট। সেখানে বাচ্চা নেওয়ার জন্য এখন আবার নতুন করে উৎসাহিত করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের হাতে তৈরি জনশক্তি আছে, রেডি জনশক্তি। এই জনশক্তিটাকে কাজে লাগাতে হবে। তাই এই জন্য কোথায় কি করতে হবে না হবে, সমস্ত সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার, গবেষণা দরকার, বিশ্লেষণ করা দরকার, এবং সেই অনুযায়ী পলিসি থ্রু করা দরকার। তাহলে আমরা অবশ্যই ভালো নিজের স্বার্থ ধরে রাখার জন্য, নিজের স্বার্থ ধরে রাখার জন্য ডিপ্লোমেসি যেমন আগাতে হবে, তেমনি ফরেন পলিসিতে আমাদের ভীষণভাবে আমি তো বলবো যে অ্যাগ্রেসিভ রোল প্লে করতে হবে। অ্যাগ্রেসিভ রোল প্লে বলতে এই যে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের উপস্থিতি থাকা দরকার। এই ব্যাপারে কি, সেখানে আমাদের একটা দর্শন থাকবে যে আমাদের পলিসিকে আমরা এই পলিসি মেনটেন করব। অর্থাৎ কোনো একটা কিছু হলে যে আমরা কী করব, এই হতভম্ব অবস্থায় যেন আমরা না পড়ি, এইরকম একটা অবস্থা আমাদের তৈরি করা দরকার। ধন্যবাদ আপনাকে। এরপর আমরা জানতে চাচ্ছি যে ইরান, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, মানে আরব বিশ্ব সহ মানে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক, তারপরে সামরিক বা কূটনৈতিক সম্পর্কগুলো কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি এখানে মনে করি যেটা, আমরা তো সবসময় আমাদের ফরেন পলিসির একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু না। এটা হলো আমাদের একদম কমন একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের ফরেন পলিসির। তো সেটা তো অবশ্যই থাকবে। আবার এটাও ঠিক যে আপনি চলতে গেলে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু কেউ যে আপনাকে পথের জন্য বাধা হয়ে দাঁড়াবে না তা তো না। অবশ্যই। এবং আপনি চলতে গেলে কারো না কারো স্বার্থের দ্বন্দ্ব হবেই। যে কথা একটু আগে বললাম যে আমাদেরকে চাই চীন, আমাদেরকে চাই রাশিয়া, আমাদেরকে চাই ভারত, আমাদেরকে চাই আমেরিকা, আমাদেরকে মুসলিম বিশ্বের অনেক দেশ চাই। তাহলে আমি কয়জনের চাহিদা পূরণ করতে পারবো, তাই না? যখনই সবার, আবার এই যে যারা চাইছে তাদের সবার সাথে তো আমার একরকম সম্পর্ক হবে না। যেমন এদের পরস্পরের সাথে সম্পর্ক কিন্তু একই রকম না। যেমন চীন ভারতের সম্পর্ক অবশ্যই বৈরিতার সম্পর্ক, আবার পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক বৈরী, আবার চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো, চীনের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, চীনের সাথে ভারতের সম্পর্ক খারাপ, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো,
চীনের সাথে ভারতের সম্পর্ক আর বর্তমানে দেখছি আফগানের সাথেও ভালো সম্পর্ক হ্যাঁ, হয়েছে। তো এইরকম অনেক টানাপোড়েন, অনেক জটিলতা আছে, অনেক রকম ব্যারিয়ার আছে, অনেক স্বার্থের হিসাব নিকাশ আছে, কৌশলগত ব্যাপার স্যাপার আছে। সব জায়গা থেকে আমরা চাইলেই তো সবাই হবে না। যেমন পাকিস্তানের সাথে এই মুহূর্তে সৌদি আরবের যত ভালো সম্পর্ক, কাতারের যত ভালো সম্পর্ক, তুরস্কের যত ভালো সম্পর্ক, তত ভালো সম্পর্ক কিন্তু সংযুক্ত আরব আমিরাতে নেই। অথচ এই সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের চেয়েও কিন্তু কাছে। পাকিস্তানের সাথে বলা যায় যে সীমান্তবর্তী দেশ সংযুক্ত আরব আমিরাত। সাগর পার হলেই, সাগরের এপার ওপার, করাচি থেকে সামনে পশ্চিম দিকে গেলেই দুবাই, শারজা, ওই যে কেয়ার করো, জি একদম কাছে। বাট এখানে সংকটটা কোথায়? এই সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক মেনটেন করছে, আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করছে, ভারতের সাথে সম্পর্ক মেনটেন করছে। কেন? মেইনলি তার বিজনেস এবং তার জিওপলিটিক্যাল যে ইন্টারেস্ট আছে সেইগুলো সে দেখছে। তাতে ইরানের সাথে তার সম্পর্ক কোথায় গেল, পাকিস্তানের সাথে সম্পর্ক কোথায় গেল, ইয়েমেনের সাথে সম্পর্ক কোথায় গেল, কাতার, সৌদি আরবের সাথে তার সম্পর্ক থাকলো কি থাকলো না, এগুলো সে কেয়ার করছে না। কেন? তার সাথে এখন সম্পর্ক খুব গভীর সম্পর্ক মেনটেন করে আমেরিকা, ভারত এবং ইসরায়েল। এই জায়গায় পাকিস্তান চাইলেও এখন আর সংযুক্ত আরব আমিরাতের সাথে ভালো সম্পর্ক করতে পারবে হবে না। সংযুক্ত আরব আমিরাত তার স্বার্থেই ভারত, ইসরায়েল এবং আমেরিকাকে গুরুত্ব দিচ্ছে, পাকিস্তানকে সে গুরুত্ব দেবে না। কেমন? জি এই জায়গা থেকে আমি এটা বলতে চাইছি যে আমরা চাইলেই যে সবার সাথে ভালো সম্পর্ক করতে পারবো তা কিন্তু না। যেমন আমরা চাই সংযুক্ত আরব আমিরাতে আমাদের জনশক্তি থাকুক, বিস্তর পরিমাণে জনশক্তি আমাদের বাংলাদেশ থেকে পাঠায়, কিন্তু সম্ভবত এখন সংযুক্ত আরব আমিরাতে মনে হয় আর জনশক্তি যেতে পারে না, বা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, বাধা আছে নানান। অথচ ভারতের সাথে তার কিন্তু ব্যাপক ধরনের, ভারতের এই খেয়াল করে দেখবেন আপনি, এই যে হরমুজ প্রণীতে যে সমস্ত জাহাজে হামলা চালাচ্ছে ইরান, তার অনেকগুলো জাহাজের নাবিক, কাপ্তান বা আধা যত, তার বেশিরভাগই কিন্তু ভারতীয় লোকজন। কারণ কি? অর্থাৎ এই সমস্ত দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, তার জাহাজ কোম্পানি, তার আইটি সেকশন, তার যত জায়গা, এই যে তেল সেকশন, গ্যাস সেকশন, যত সব জায়গায় ভারতীয় লোকজনকে প্রাধান্য দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা চাইলেই অনেক কিছু পেতে পারবো না। যেমন আমরা চাইলে ওমানে এখন এই মুহূর্তে ভিসার জন্য অ্যাপ্লাই করে দেবেই না, তারা কোনো ভিসাই দেবে না। আপনি ট্যুরিস্টের জন্য যেতে চান, যে কাজেই যেতে চান, এমনকি শুধুমাত্র ট্রানজিট ভিসা চান, তাও দেবে না। অথচ আমি কিন্তু তাকে ভাবছি সে একটা মুসলিম দেশ, আমাদের জাতীয় ভাই, আমাদের মুসলিম উম্মার একজন ভাই। কেমন? সে ভাবছে কি যে বাংলাদেশ একটা গরিব দেশ, এখান থেকে একটা কোনো লোককে, সে ভাবছে কি, সে ভাবছে যে বাংলাদেশ একটা গরিব দেশ, তার কোনো নাগরিককে ভিসা দিলে সে এখানে এসে আর যদি না যায়, এখানে হারিয়ে গেল। এবং এমন ঘটনা ঘটেওছে। জি অবশ্যই। একদম যে তারা হুট করে আন্দাজে এই কাজ করছে তা কিন্তু না। বাংলাদেশিরা বহু সংখ্যক মানুষ অবৈধভাবে এই ওমানে, কাতারে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব বিভিন্ন জায়গায় থাকছে তো, এবং এ নিয়ে জটিলতা তৈরি হয়, অনেকগুলো জটিলতা তৈরি হয়। আবার এই সমস্ত জায়গায় বাংলাদেশের যে সমস্ত মানুষ অবৈধভাবে চুরিচামারি করে থাকে, এরাই এখান থেকে বিভিন্ন লোক ইরানের মাধ্যমে তুরস্ক হয়ে গ্রিসে, ইউরোপে পাঠানোর জন্য কন্ট্যাক্ট করে। তা নিয়ে আর এক কেলেঙ্কারি, সেখানে মানব সম্পদ পাচার করা, বা এই সমস্ত লোককে ইরান দেখা গেলো ইরানে পাঠালো, এক গ্রুপের হাতে পড়লো, তারা তাকে ধরে মারধর করে তার কাছ থেকে টাকা আদায় করছে। তার মানে সে গিয়েছে ওমানে, কথার কথা, ওমান থেকে তাকে লোভ দেখিয়ে ইরান হয়ে ইউরোপে পাঠানোর কথা বললো, তার কাছ থেকে 5 লাখ টাকা নিল। ইরানের এক গ্রুপের হাতে পড়ার কারণে তাকে মারধর দিয়ে তাকে আটকে রেখে জিম্মি করে তার কাছ থেকে আর 5 লাখ টাকা নিল। শেষমেশ ইউরোপে যাওয়া তো দূরের কথা, জীবনই বাঁচানো মুশকিল। এগুলো করছে আমাদের বাংলাদেশের লোকজন, এই সমস্ত কুকীর্তি করে। যার কারণে আমরা চাইলেই একটা মুসলিম দেশের সাথে যে খুব তহরম মহরম সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো তা না। আবার এই সমস্ত অবিশ্বাস তৈরি হওয়ার কারণে তারা আমাদেরকে ওইভাবে প্লেস দেয় না, আমরা নিতেও পারি না, আমাদের সংকট আছে। সেক্ষেত্রে এই সমস্ত অনেক কিছু ভাঙচুর করে একটা জায়গায় যাওয়ার একটা প্রশ্ন আছে, একটা পরিস্থিতি তৈরি করার ব্যাপার আছে। তবে এখানে আপনি যে মূল কথা যেটা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে সম্পর্কগুলো তো অবশ্যই মুসলিম উম্মাহ কেন্দ্রিক একটা সম্পর্ক হওয়ার তো দরকার ছিল, এবং এই হওয়া দরকার বলেই ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দেখুন ভাই, ওআইসি কিন্তু আজ পর্যন্ত কোনো ফাংশনাল কোনো অর্গানাইজেশন হিসেবে
আসতে পারলো না, কোনো বড় কিছু করতে পারেনি। তো যদি করতে নাই পারে তাহলে এখানে আগে ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার যে ওআইসি কেন ব্যর্থ, ওআইসি ব্যর্থ কেন, এইটা যদি ফাইন্ড আউট করা যায় এবং এই ব্যর্থতার দায়ভাগ স্বীকার করে নিয়ে সবাই যদি আবার নতুন করে শুরু করতে চায়, ভুল ভ্রান্তি হতেই পারে পথ চলায়, শুরু তো আবার নতুন করে করা যায়। যদি শুরু করতে চায় তাহলে বাংলাদেশ এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। এবং এই মুহূর্তে বিএনপি সরকার এবং যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিএনপি, তারেক রহমান তার ছেলে, এ সমস্ত অনেক কিছু সম্পর্ক আছে এবং মুসলিম বিশ্বের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বিশেষ সম্পর্ক ছিল, আমরা সবাই একথা বলতে বাধ্য। সেই জায়গা থেকে এই মুহূর্তে আলাদা রকমের একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। আপনারা খেয়াল করে থাকবেন, বেগম জিয়া যখন অসুস্থ তাকে লন্ডনে নেওয়ার প্রশ্ন, কাতারের আমির কিন্তু একদম বিনা বাক্য ব্যয়, কোনো আমরা চাইনি, তিনি বলছেন যে আমি এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছি, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে লন্ডনে নিয়ে যাব। দ্বিতীয় দফায় যখন তিনি আবার অসুস্থ হলেন তখনও কিন্তু কাতার এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রেখেছিল, বাট বেগম জিয়া আর সেই রকম মাত্রায় সুস্থ হতে পারেননি যে অবস্থায় তিনি আবার বাংলাদেশ থেকে ট্রাভেল করে জার্নি করে লন্ডনে যেতে পারেন, ফলে তাকে আর নেওয়া গেল না। তো এই যে মুসলিম বিশ্বের পক্ষ থেকে যে আমরা সম্প্রতি শুনছি যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসবেন এবং বেশ কিছু কাজ হবে এবং ইনভেস্টমেন্টের হবে, বহুদিন সম্ভবত সৌদি যুবরাজ বাংলাদেশে আসেন, এখন আসতে যাচ্ছেন, তার মানে এখানে কিন্তু কিছু ব্যাপার আছে। তো এই সমস্তগুলোকে ব্যবহার করা দরকার, ব্যবহার করা যেতে পারে। আর পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া সব দেশের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ করা দরকার। একটা ওই যে ওআইসি কেন্দ্রিক যে থিমটা ছিল, যে চিন্তাটা ছিল মুসলিম উম্মাহ ইসলামী বিশ্বের স্বার্থ, সেই জায়গায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা গুরুত্বপূর্ণ রোল ছিল। তারেক রহমান এখন সরকার প্রধানমন্ত্রী, তিনি এখন অবশ্যই ভালো রোল প্লে করতে পারেন এবং ওই ইতিহাস, ওই ঐতিহ্য যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চান এবং সম্ভব, সেটা মনে হচ্ছে সেই রকমই একটা এগিয়ে যাচ্ছে, সেরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটাকেই সাধুবাদ জানাই, ইতিবাচক, এটা এগিয়ে যাক। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো দেখছি, মুসলিম যে দেশগুলোর সাথে বেশ ভালো সম্পর্ক হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটু বিষয় জানতে চাচ্ছি যে ইরান বিপ্লব বা আপনার যে আরব বসন্ত বা অন্যান্য ঐতিহাসিক যে গণ অভ্যুত্থানগুলো হয়েছিল, এই পরবর্তী পরিস্থিতি থেকে জুলাই কি শিক্ষা দিতে পারে? জুলাই যে গণ অভ্যুত্থান, এখানে হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে কয়েকটা ব্যাপার। ইরানের বিপ্লব একটা প্রেক্ষাপটে, একটা প্যাটার্নে, তার ধরন ধারণ আদর্শ একরকমের। আর আরব বসন্ত বলতে আপনি যা বোঝাচ্ছেন, আরব বসন্ত যা শুরু হয়েছিল তার কিন্তু শেষটা সেইভাবে আমরা দেখতে পাইনি। এবং আমাদের কাছে শেষটার যে প্রেসিডেন্স তৈরি হয়েছে, যে নজির স্থাপন করা হয়েছে আরব বসন্তের শেষটা, সেটা হচ্ছে সিরিয়া। আরব বসন্ত শুরু হয়েছিল কিন্তু তিউনিসের বেন আলী কয়েকদিনের আন্দোলনে আউট এবং সৌদি আরবে পালিয়ে গেল। খেয়াল করুন, যত স্বৈরশাসক তারা সব কিন্তু সৌদি আরবে যে পালিয়ে যাচ্ছিল। এই যে দুঃখজনক ঘটনা, এইগুলো যদি না হতো তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভালো হতে পারত। তিউনিসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মিশরে আন্দোলন ছড়িয়ে পড়ল। মিশরে 31-32 বছর ধরে যে ক্ষমতায় ছিল হোসনি মোবারক, তো সেই হোসনি মোবারকের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন এবং অনেক প্রাণক্ষয়ী, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে হোসনি মোবারকেরও পতন হলো। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, নির্বাচন হলো এবং মুসলিম ব্রাদারহুড ক্ষমতা আসলো। মুসলিম ব্রাদারহুড ক্ষমতা এসে কতগুলো ভুল করে ফেলল। যেরকমভাবে যা করা উচিত ছিল তার অনেক কিছুই করতে পারেনি। অন্তত সেই সময় যদি ইরানের সাথে সম্পর্কটা অনেক বেশি উচ্চতায় নিয়ে যেত তাহলে হয়তো পরিণতি এমন হতো না। এবং মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় এসে তারা টার্গেট করে ফেলল বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে হবে, এবং এই ভুলটা ছিল এরদোগানের ফাঁদে পড়া ভুল। মুসলিম ব্রাদারহুড এই ভুলটা করে ফেলল, কারণ এরদোগানের সাথে বাশার আসাদের সম্পর্কটা একসময় ভালোই ছিল এবং প্রতিবেশী দেশ, অথচ মার্কিন ফাঁদে পড়ে এরদোগান এই ভুলটা করেছে। না, আমি যদি আপনার অনেকেই বলতে পারে যে আমি এত বিশেষজ্ঞ, এরদোগানের ভুল সব জায়গায় ধরে বেড়াচ্ছি, মূল মুসলিম ব্রাদারহুডের, হ্যাঁ আমার সামনে তো আছে, আমি তো পরিষ্কার বলেই দিচ্ছি কোথা থেকে কি ভুল। যদি কারোর দ্বিমত থাকে কমেন্ট করতে পারেন, বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমেরিকার ফাঁদে পড়ে এরদোগান সিরিয়ার ক্রাইসিসটা তৈরি করলো এবং তখন মুসলিম বিশ্বকে, মুসলমানদের সামনে এক খলিফা খাড়া করে দেওয়া আবু বকর, তার দাড়ি জুব্বা পাগড়ি দিয়ে মানুষকে পাগল বানিয়ে দিল যে একদম খলিফা, তো খেলাফত কায়েম করলো। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ইসরায়েল এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, সিরিয়াকে কেন্দ্র করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা,
নিউ মিডল ইস্ট প্ল্যান আমেরিকা যেটা, সেটা বাস্তবায়ন করা, এবং সিরিয়া হচ্ছে ইসরায়েলের সামনে প্রথম কোনো কান্ট্রি হিসেবে প্রতিরোধের প্রথম কান্ট্রি, প্রতিরোধের প্রথম ফার্স্ট ফ্রন্ট, সেই ফ্রন্টটাকে যখন ধ্বংস করে দেবে, তারপরেই তো ইরানকে ধরা সহজ হয়ে যায়। অবশ্যই এইগুলো না বুঝে এরদোগান সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে বিভিন্ন রকম গোষ্ঠী এক একজনকে এক এক কায়দায়, সব দাড়িওয়ালা, সব জুব্বি পরানো, সব ইসলাম কায়েম করা লোক খাড়া করে দিল, দেখালো এরকম যে খেলাফত কায়েম করবেই সব গোষ্ঠী, কাকে দিয়ে কাকে দেবে। এরদোগান হায়াতে তাহরির আসাম তাদেরকে পৃষ্ঠপোষকতা দিল, এই যে বর্তমান যে জোলানি, এগুলো তো শেষ করে দিয়েছে। আপনারা দেখেছেন জোলানি ক্ষমতা আসার পরে সিরিয়ার কি করেছে, ইসরায়েল বোমা মেরে সমস্ত সবকিছু শেষ করে দিয়েছে। এরদোগান একদিনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলেনি। এই জোলানি একদিনের জন্য সিরিয়ার বিরুদ্ধে একটা গুলি ছড়ে যায়, আমার দেশের তুমি কি করো, আমার দেশের সেনাবাহিনীকে তুমি ধ্বংস করো কেন, আমার দেশের কামান বিমান তুমি, আমার দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আমার দেশের গ্যারিসন সামরিক ঘাঁটিগুলো তুমি ধ্বংস করো কেন, হু আর ইউ, তুমি এটা করছো কেন, কোনোদিন বলেনি জোলানি। পুতুল সরকার তাদের বরং পুতুল সরকার। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইসরায়েলের উচিত না লেবাননে কিছু করা, ফিলিস্তিনে কিছু করা, সিরিয়ায় কিছু করা, ইসরায়েলের জায়গায় থাকুক, এই কাজটা করুক জোলানি। ডোনাল্ড ট্রাম্প তাকে ডিরেকশন দিচ্ছে এবং জোলানি ফুসতেছে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে বলে। এগুলো বোঝার দরকার ছিল, এর দরকার এগুলো বোঝেনি, সব জানতো। জানার পরেও ফ্রেন্ডস অফ সিরিয়া গঠন করেছিল হিলারি ক্লিন্টন, তখন ওবামার আমল, এবং ফ্রেন্ডস অফ সিরিয়ার কয়েকটা বৈঠক তুরস্কের রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলে হয়েছে। এর দোকানে এগুলো পৃষ্ঠপোষকতা দিয়েছে। সেক্ষেত্রে যে মুসলিম বিশ্ব নিয়ে যে আমরা আশাবাদী হব, এটা টাফ, কঠিন ব্যাপার। কে আমেরিকার স্বার্থ, কে ইসরায়েলের স্বার্থ দেখছে, আর কে বাংলাদেশের স্বার্থ, কে মুসলিম উম্মার স্বার্থ দেখছে, বোঝা মুশকিল। আজকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, মুসলিম বিশ্ব চেয়েছে দেখছে। বাদ দিলাম ইরান, গাজা কি করেছে, মুসলিম বিশ্বের কে কি করেছে, শুধুমাত্র ইরান ছাড়া কেউ আগায় নেই করেছে। এরদোগান কোথায় ছিল, মালয়েশিয়া কোথায় ছিল, পাকিস্তান কোথায়, কে কোথায়। সো আমি আপনি যে আশা করব, আমরা তো আশা করতে চাই, বাট হাউ ক্যান, আমরা কিভাবে আশা করব? মুসলমানদের সেই চেতনায় তো নেই। মুসলিম উম্মা এই যে একটা চেতনা, এই চেতনায় তো নেই। আরব লীগ গঠন করেছিল আরবদের স্বার্থ দেখার জন্য, আরবদের স্বার্থ দেখার জন্য গাজায় একদম ফ্ল্যাট করে দিচ্ছে, 90%-এরও বেশি বিল্ডিং সব শেষ। ওখানে আর মানে বোমা মারার মতো কোনো বিল্ডিং নেই। এখন বোমা মারে মশারির উপরে, তাঁবুর উপরে, সবই ধুলোয় বসে গেছে। এই মুসলিম বিশ্বের চোখের সামনে তো। পরমাণু শক্তি তো পাকিস্তান, তার সামনে তো। অবশ্যই কি করেছে পাকিস্তান, সৌদি আরব কি করেছে, কি পরিমাণে প্রতিদিন আরব বিশ্বে খাদ্য নষ্ট হয়, অথচ গাজার মানুষ রোজার দিনেও খেতে পায়নি। আজ 2007 সাল থেকে আজ পর্যন্ত অবরুদ্ধ গাজা। তুরস্ক, আরব বিশ্ব কোথায় কি করে, বলে কার উপরে আপনি ভরসা করবেন? অথচ সিরিয়ার যে বাশার আসাদ সরকার, আরব বিশ্ব অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করেছে, একমাত্র বাশার আসাদের সরকার বা আসাদ পরিবার সিরিয়ায় ক্ষমতায় থাকার কারণে সিরিয়া কোনদিন ইসরায়েলের সাথে সম্পর্ক করতে চায়নি, বরং তার সাথে শত্রুতার সম্পর্কই করেছে এবং ইরানকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এই কারণেই আজকে বাশার আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে মিডল ইস্ট ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে মুসলিম উম্মাহ ইসলামী বিশ্বের কথা বলছেন, কাকে ধরবো? আরব বিশ্বে যান, তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের শত্রু কারা, বলবে হামাস, হুতি, হিজবুল্লাহ, ইরান, এরাই শত্রু। কেউ বলবে না ইসরায়েল আমাদের শত্রু। বলবে কারা? একটা জনগোষ্ঠী বলবে, যারা ইরানের সাথে রিলেটেড মাযহাবগতভাবে। দিস ইজ রিয়েলিটি ব্রাদার। অবশ্যই। আপনি কোথায় যাবেন, কার কাছ থেকে কি আশা করবেন? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, এদের হাতে যে সম্পদ আছে, এদের হাতে যে সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে পৃথিবীতে যে সমস্ত গরিব মুসলিম কান্ট্রিজ প্রত্যেকটাকে ভালো করে দিতে পারে। তারা কি করে? তাদের বিনিয়োগ কোথায়? আমেরিকা, ইউরোপে। এই ফুটবল ক্লাবগুলো সব সৌদি টাকায়, আমিরাতের টাকায়, কাতারের টাকায়। ডোনাল্ড ট্রাম্পকে কত কোটি টাকা দামের বিমান গিফট করলো কাতারের আমির। সেটাই তো। আমার দেশের যে সমস্ত দুস্থ মানুষ, তাদের জন্য কি করেছে, তারা কি করছে? এই সমস্ত কথা বলবেন কোথায়, কাকে বলবেন? বলতে গেলেই তো ভাবে ওই যে
আমাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তার এই হুঁশ হবে না যে এই লোকটা তো ঠিক বলছে, আমাদের তো করা উচিত, মুসলিম উম্মার জন্য, মুসলিম বিশ্বের জন্য করা উচিত। আমরা আমাদের Feel করে শত্রু না। চিনি না। আরব এর লীগ তো সমস্যা। গেল, ওআইসি প্রতিষ্ঠা হয়েছিল কেন? সেইটুকুই বের করেন খুঁজে। আর এখন কি করছি আমরা? ওআইসি কোথায়? কোনো ভূমিকাই নাই তো। সো কার কাছে আশা করবে না? আশাবাদী হতে চায়, হওয়া যায় না, মুশকিল আছে। এই জন্য খুব গুরুত্ব দিয়ে আমি বলি, অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করা দরকার বাংলাদেশে। কার সাথে কোন সম্পর্ক, কোন প্রেক্ষাপটে করা দরকার, এর বিকল্প নেই। আচ্ছা, এর সাথে যে জুলাই গণ অভ্যুত্থানের রিলেটেড জুলাই গণ অভ্যুত্থানে যে জিনিসটা দেখে, ইরানের যে বিপ্লব, ইরানের বিপ্লবের মূল কথা একটাই, সাম্রাজ্যবাদকে না না বলা হয়েছে। জি, যে আমরা মরে যাব, না খেয়ে থাকবো, যুদ্ধ করবা, আমি মাটি কামড়ে ধরে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো, বা যেভাবে হোক আমি টিকে থাকবো। খেয়াল করুন, এবং সেখানে কাজ করেছে কি? ইরানি জাতীয়তাবাদ। আমি ইরানি, ইরানের ইসলাম, শিয়া মাযহাব, কারবালা চেতনা, অনেক কিছু আছে, জি, কিন্তু তাদের একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাদের জাতীয় চেতনার যে উপাদানগুলো, তার একটা গুরুত্বপূর্ণ উপাদান আমি ইরানি। কেমন? আমি ইরানি মানে কি? এই মাটি আমার, এই মাটি কেউ নিয়ে যেতে পারবে না, এক মুঠো না, জি না। এক মুঠো না। তাতে যতটা জীবন দিতে হয়, দেখেন তার বাস্তব প্রমাণ। এই যে জানুয়ারিতে কিন্তু ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল, বিক্ষোভ হচ্ছিল সরকারের বিরুদ্ধে, এটা রিয়েলিটি, এটা ফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তখন সেই মানুষগুলোই কিন্তু আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, রাজপথে দাঁড়িয়েছে যে নো 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 নো, তুমি তো এটা করতে পারো না, আমার দেশের উপর তুমি যুদ্ধ চাপিয়ে দিতে পারো না। আমরা আমাদের সংকট নিয়ে আমাদের সরকারের কাছে কথা বলছিলাম, আমরা আমাদের বিক্ষোভ চালাচ্ছি, কিন্তু তুমি আমার দেশের বিরুদ্ধে তো তুমি যুদ্ধ করতে পারো না, তোমার কাছে তো যুদ্ধ চাইনি আমরা। জি, 95%, 99% লোক দাঁড়িয়ে গেছে সরকারের পক্ষে। যখন তাদের রাহবারকে হত্যা করে বলছে, ওয়াই, কেন তুমি আমার রাহবারকে হত্যা করলে? এবং রাহবারের, এটা তো আমার কথা না, এটা কোনো আবেগের কথা না, রাহবারের জানা যায়, রাহবারের শোক মিছিলে, রাহবারের দাফন অনুষ্ঠানে কি পরিমাণে লোক এসে বিশ্বের রেকর্ড ইতিহাস সৃষ্টি করেছে, এবং এই ইতিহাস আর কখনো কেউ কোনোদিন ভাঙতে পারবে কিনা, নোবডি নোজ। কেমন? তো সেক্ষেত্রে এই যে চেতনা, এই চেতনাবোধ যতক্ষণ পর্যন্ত আমাদের না আসবে, আমার দেশ সবার আগে, আমাদের বাংলাদেশ আমার, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশি, আমার এই দেশ আমার, এই চেতনাটুকু যতক্ষণ সবার ভেতর না আসবে ততক্ষণ আসবে না। এই চেতনা আনার জন্য অ্যাকচুয়ালি সুশিক্ষা দরকার। এই সুশিক্ষা দুইটা জায়গা থেকে হবে, একটা হচ্ছে পরিবার থেকে, একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এই জায়গায় আমাদের রাজনৈতিক স্বার্থ, এই সীমিত রাজনৈতিক স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর পরিসরে আমরা যদি আমাদের দেশকে সবার আগে যদি না স্থান দিতে পারি, তাহলে আমাদের 2 দিন পরে ভারত এসে থাপ্পড় মারবে, 2 দিন পরে ওই পরাজিত ফ্যাসিস্ট শক্তি এসে থাপ্পড় মারবে, 2 দিন পরে এসে আমাদেরকে তো বিভিন্ন জন বিভিন্ন নামে বিভিন্নভাবে ভাগ করছে। এই ভাগাভাগিটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা বিপ্লব যদি ইরানকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে জুলাই বিপ্লবটাও আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে। এখানে একমাত্র চেতনা থাকা উচিত, এদেশ আমার, এদেশ সবার আগে। ওই যে বিদেশ স্লোগান দিতে, সবার আগে বাংলাদেশ, ভাই সবার আগে দেশ তো আগে, তারপরে বাদ বাকি কথা। আমাদের ভিতরে কেওয়াস থাকবে, কোন্দল থাকবে, আমাদের ভিতরে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, ভেদাভেদ থাকবে। আপনি জামাত করবেন, আমি বিএনপি করবো, আরেকজন আরেক দল এনসিপি করবে, আরেকজন এবি পার্টি করবে, আরেকজন আরেক দল করবে, বিভিন্ন জন বিভিন্ন রকম। জি, অবশ্যই। কিন্তু দেশের প্রশ্নে আমাদের সবাইকে আপোষহীন হতে হবে। এইরকম একটা থিম যদি আমরা গড়ে না তুলতে পারি, এবং এই জন্য রাজনৈতিক শিক্ষা দরকার, বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম করা দরকার। দেশের প্রেম, দেশ মাতৃকার জন্য যে চেতনাবোধ, এটা দরকার। জুলাই পরবর্তী বাংলাদেশে ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলা হয়েছে। আপনার মতে এই আধিপত্য মোকাবেলায় বাংলাদেশের কি করণীয় বা কি কৌশল গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? এখন এখানে ভারতীয় আধিপত্যবাদ যদি আপনি ডাইরেক্ট এইভাবে বলেন, আমিও আপনার প্রশ্নের জবাবেই বলবো যে একটা কৌশল না তো, এখানে অনেকগুলো কৌশল। কারণ ভারতীয় আধিপত্যবাদ, আমাদের তো তারা সরাসরি আমাদের উপরে সামরিক আগ্রাসন চালায়নি, তাহলে ভারতীয় আধিপত্যবাদটা কি?
ভারতীয় আধিপত্যবাদটা যদি আমরা এইভাবে বলি যে তারা সাংস্কৃতিকভাবে আমাদের উপরে আধিপত্য বজায় রেখেছে, কীরকম? যে আমরা বাংলা গানের চেয়ে হিন্দি গান বেশি শুনি, জি। বাংলা সিনেমার চেয়ে বেশি হিন্দি সিনেমা দেখি। তারপরে আমরা ধরুন যে কৃষ্টি কালচারে অনেক কিছুতেই এখন ওদের কে অনুসরণ করছি। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এটা তো হুট করে একদিনে এ তো রুখে বন্দুক নিয়ে রুখে দাঁড়ানো জিনিসটা। ওর বিপরীতে আপনাকে কাজ করতে হবে। ওই রকম শিল্প সাহিত্য, নাটক, গান, সিনেমা আপনার তৈরি করতে হবে ওর বিপরীতে। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমাদের সীমান্ত বিষয় করে আগ্রাসনের বা তাদের আধিপত্যের প্রশ্ন থাকে, তাহলে সীমান্ত সুরক্ষায় আমাদের জনবল, আমাদের জওয়ানদেরকে সেইভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেইভাবে তৈরি করতে হবে। আবার বাণিজ্য, ব্যবসা এই সমস্ত দিয়ে যদি আমাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে থাকে, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথটা কি আমাদেরকে খুঁজে দেখতে হবে যে আমরা কীভাবে বের হতে পারি, তাদের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কোথায়, আমরা কীভাবে তাদের কাছে আমাদের পণ্য পৌঁছাতে পারি, তাদের কাছ থেকে কম নিতে পারি, বা আমরা পণ্য দেবো তারা নেবে না কেন, নেওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে। সেখানে কূটনৈতিক চাপ সৃষ্টি করা যেতে পারে, বাণিজ্যিক চাপ সৃষ্টি করা যেতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা করা যেতে পারে, অনেক ব্যাপার আছে। সর্বোপরি যে আধিপত্যবাদের বিরুদ্ধে যখন দাঁড়াতে হয় তখন একটা জাতির ভেতরে জাতীয়তাবাদী চেতনা থাকতে হয় যে এই দেশ আমার, আমি অমুক দেশের নাগরিক, আমি এটা ওন করি। কেমন? আমার দেশ সবার আগে। আমি আবারও ঘুরে ফিরে আসলে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমার দেশ সবার আগে। যদি দেশকে আপনি সবার আগে না রাখতে পারেন, এই রকমের চূড়ান্ত পর্যায়ের দেশপ্রেম যদি আমাদের ভেতরে না থাকে, তাহলে কোনো আধিপত্যবাদ মোকাবেলা করা সম্ভব না, কোনো কিছুই করা সম্ভব না। এমনকি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধরে রাখা কঠিন ব্যাপার। জি, ধন্যবাদ। আচ্ছা, আরও একটু বিষয় জানতে চাচ্ছিলাম, যদি যুব সমাজ আন্তর্জাতিক রাজনীতি বা ভূ রাজনীতি বা মধ্যপ্রাচ্যের মতো একটি জটিল বিষয় যদি বুঝতে চাই, তাহলে আপনার পরামর্শ কি থাকবে এগুলো বোঝার জন্য আর কি? আমার পরামর্শ এখানে, আমি জানি না যে আমি আসলে আদৌ বুঝি কিনা, সেই জায়গায় আমি কি পরামর্শ দেবো সেটা একটা কঠিন ব্যাপার আমার কাছে। তারপরেও যদি আপনি মনে করেন যে আমি বুঝি, তাহলে আমি যদি যেটুকু বুঝেছি সেই জায়গা থেকে আমি বলবো যে এর জন্য অনেকগুলো ব্যাপার আছে। আন্তর্জাতিক রাজনীতিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে চর্চা করা দরকার, পড়া দরকার, জানা দরকার, বোঝা দরকার। 1, 2 হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির সাথে ভূগোল জড়িত। ধরুন এই যে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, কাস্পিয়ান সাগর, লোহিত সাগর, বাব আল মান্দeb প্রণালী, ভারত মহাসাগর, আরব সাগর, ওমান সাগর, এর গুরুত্ব কোথায়? ভূমধ্যসাগর, সুয়েজ খাল কি, কেন, কি বিষয়? হরমুজ প্রণালী, পাশে আলবোর্স পর্বতমালা, জাগ্রস পর্বতমালা, ইরাকের কৌশলগত অবস্থান, তুরস্ক, ইস্তাম্বুল, বসফরাস প্রণালী, দার্দেনেলিস প্রণালী, কৃষ্ণ সাগর, রাশিয়া, এর টেকনিক্যাল দিক, এর ভূগোল, তার উপস্থিতি, কৌশলগত অবস্থান, কে কার সাথে সম্পর্ক মেনটেন করে, আন্তর্জাতিক চুক্তি, ইতিহাস, এসব জানা দরকার। এরপরে ইংরেজি জানতে হবে। এই ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যদি বুঝতে হয়, ইন্টারন্যাশনাল রিলেশনস যদি বিশ্লেষণ করতে হয়, বুঝতে হয়, তাহলে ইংরেজি জানতে হবে। ইংরেজি জানলে কী হবে? ইংরেজি জানলে আপনি ইংরেজি থেকে খবরগুলো পড়তে পারবেন, বিভিন্ন প্রতিবেদন পড়তে পারবেন, বিশ্লেষণ বুঝতে পারবেন, এবং ওই বিশ্লেষণ পড়া, জানা, বোঝা আপনাকে হেল্প করবে, আপনার নিজের অবস্থান ওইগুলো বুঝতে সাহায্য করবে। এরপরে আপনাকে প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো, এই খবরগুলোর সাথে আপনার সংশ্লিষ্ট থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ওইগুলো নজর রাখতে হবে প্রতিদিন। এগুলো প্রতিদিনের চর্চা করার জিনিস। হঠাৎ করে একদিন বসে গেলাম আর সারা বিশ্ব চষে বেড়ালাম, হবে না। প্রতিদিন ডেভেলপমেন্ট ভাই। মালয়েশিয়ায় কী ঘটছে, ইন্দোনেশিয়ায় ঘটছে কি, পূর্ব তিমুরে কী ঘটলো, দক্ষিণ চীন সাগরে কী ঘটলো, মালাক্কা প্রণালীতে কী ঘটছে, ব্রুনাই কেন কিছু বলছে না চীনের বিরুদ্ধে, ফিলিপাইন কেন সক্রিয়, এখানে দক্ষিণ চীন সাগরের ব্যাপারে কেন জাতিসংঘ রায় দিল, মামলাটা করলো কে, চীন কেন মানলো না, ইউরোপের দেশগুলো কেন তার বিরুদ্ধে রায়ের পক্ষে বিবৃতি দিচ্ছে, তাদের স্বার্থটা কি, আমেরিকা কি, কোথায় দক্ষিণ চীন সাগর আর কোথায় ইউরোপ, তারা এখানে এসে কেন চীনের বিপক্ষে, ফিলিপাইনের পক্ষে বিবৃতি দিচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরানের সংকটটা কি, সিরিয়ার ব্যাপারটা কি, বাশার আল আসাদকে স্বৈরাচার বলবো নাকি বলবো না, মুসলিম ব্রাদারহুডের শাসনের কথা বলে এরদোগান আসলে মানুষকে ধোকা দিল নাকি দিল না, মুসলিম ব্রাদারহুড ক্ষমতা আসলো, টিকতে পারলো না, ঘটনাটা কি, কী ছিল সংকটটা, আরও বসন্ত হলো, এর ফিনিশিংটা হলো না, সিরিয়ায় নিয়ে গিয়ে দায়েশের বিরুদ্ধে ঘটনা ঘটাই দিল, কোথায় আরব বসন্ত আর কোথায় দায়েশ বিরোধী লড়াই।
কি হলো? ইসরায়েল কেন এখানে, কেন হামাস প্রতিষ্ঠা হলো, কেন হিজবুল্লাহ, কেন লেবানন, এ সমস্ত সব কিছু জানতে হবে, ইতিহাস জানতে হবে, চর্চা করতে হবে। ধন্যবাদ। আপনার বিশ্লেষণে আসলে এমনভাবে ফুটিয়ে উঠছে যে আমার দর্শক আসলে খুব সুন্দরভাবে নিঃসন্দেহে অনেক কিছু বুঝতে পারবে। যদি তাই হয় তাহলে তো খুবই ভালো ব্যাপার, আমি খুশি হব। আজকের আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, গ্রিনলিফ বিডি তাদেরকেও ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।